আগের দিন আমরা বহিঃশ্বসনটা পড়ে নিয়েছি। বহিঃশ্বসন অর্থাৎ হচ্ছে যে আমাদের শরীরের সাথে এবং পরিবেশের সাথে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান, অর্থাৎ শরীরের মধ্যে অক্সিজেন ঢুকেছে। এবার আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কোষীয় শ্বসন। কোষীয় শ্বসন মানে আমরা যে খাদ্য খাচ্ছি, রোজ খাদ্য খাচ্ছি, খাদ্যটা কেন খাচ্ছি? খাদ্য থেকে আমরা শক্তি পাবো বলে। তো এই যে খাদ্যটা খেলাম, খাদ্যটা খেয়ে নেওয়ার পরে আমরা যে শক্তিটা পেলাম, তো সেই খাদ্য থেকে শক্তিটা কিভাবে তৈরি হচ্ছে বা কোথায় তৈরি হচ্ছে সেটা আমরা পড়বো হচ্ছে এই পার্টে, যেটা হচ্ছে কি কোষীয় শ্বসন, মানে কোষের মধ্যে ঘটবে। খাদ্যটা, যে খাদ্যটা আমরা খাবো সেই খাদ্যটা কি হবে, জারিত হয়ে কি করবে, খাদ্যের মধ্যে যে স্থৈতিক শক্তিটা, সেই স্থৈতিক শক্তিটা জারিত হয়ে কোথায়, কোষের মধ্যে কি তৈরি করবে, গতিশক্তি বা তাপশক্তি রূপে মুক্ত হবে, যেটা আমাদের বিভিন্ন যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া সেগুলোর জন্য দরকার। তাহলে কোষীয় শ্বসন মানে কোষের মধ্যে ঘটবে। তাহলে আমাদের কোষীয় শ্বসনের সংজ্ঞাটা জানতে হবে, সংজ্ঞা বা ডেফিনেশনটা বুঝতে হবে। তাহলে কোষীয় শ্বসনটাকে আমরা আরেকটা নামে কি বলতে পারি, যে আগের দিন বহিঃশ্বসন ছিল আর এটা হচ্ছে কি অন্তঃশ্বসন, মানে সবটাই শরীরের ভেতরে ঘটবে। তাহলে সংজ্ঞাটা হিসেবে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা একটা বড়সড় সংজ্ঞা পাবো। তো সেখানে কি বলছে, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায়, কেন জৈব রাসায়নিক প্রক্রিয়া? এটা জীবদেহের মধ্যে ঘটছে তাই জৈব। আর রাসায়নিক কেন? কারণ হচ্ছে এই যে খাদ্যবস্তুটা জারিত হবে, তো সেখানে কিন্তু অনেক রাসায়নিক পদার্থ, উৎসেচক, সেইগুলোর বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটে ঘটে খাদ্যবস্তুটা জারিত হবে। তো সেই জন্য এই প্রক্রিয়াটার নাম হচ্ছে জৈব রাসায়নিক প্রক্রিয়া। এটা কিন্তু শুধুমাত্র একটা জৈবনিক প্রক্রিয়া নয়, জৈবনিক এবং সাথে রাসায়নিক। ঠিক আছে, এটুকু হলো। এবার হচ্ছে যে কোষস্থ যে খাদ্যটা, সেটা কি হবে, মুক্ত অক্সিজেনের উপস্থিতি। আমরা যে প্রশ্বাসের মাধ্যমে পরিবেশ থেকে যে মুক্ত অক্সিজেনটা গ্রহণ করলাম, সেটা আমরা গ্রহণ করলাম। উপস্থিতি বা অনুপস্থিতিতে, অনুপস্থিতি কাদের? এক্ষেত্রে দুটো টার্ম আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে বায়ুজীবী জীব, ঠিক আছে, বায়ুজীবী, আর একটা হচ্ছে অবায়ুজীবী। তো বায়ুজীবী আর অবায়ুজীবী জীবই বলবো। তো সেগুলো কারা? বায়ুজীবী জীব কারা? যাদের এই যে আমরা খাদ্য থেকে শক্তি উৎপন্ন করছি, সেই জন্যই তো আমাদের শ্বসনটা দরকার হচ্ছে। তাহলে যাদের ক্ষেত্রে কি শক্তি উৎপন্ন করার জন্য, শক্তি উৎপন্ন করতে মুক্ত অক্সিজেন প্রয়োজন হয়, ঠিক আছে, তাদেরকে আমরা কি বলবো? বায়ুজীবী জীব। আর অবায়ুজীবী মানে বুঝতে পারছি যে যাদের এই যে কোষস্থ খাদ্যস্থ স্থৈতিক শক্তিটা জারণের জন্য, অর্থাৎ যাদের শক্তি উৎপন্ন করার জন্য কি মুক্ত অক্সিজেন, ফ্রি অক্সিজেন, ঠিক আছে, মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না, তাদেরকে কি বলবো? অবায়ুজীবী জীব। তাহলে কারা? এই যে আমরা বা গাছ, এরা কি করি, আমরা মুক্ত পরিবেশ থেকে অক্সিজেনটা নিতে পারি আমরা বহিঃশ্বসন প্রক্রিয়ায়, তো আমরা সেই জন্য কি বায়ুজীবী জীব। কিন্তু আমাদের শরীরের মধ্যে যে বিভিন্ন ইকোলাই, ব্যাকটেরিয়া বা বিভিন্ন অন্যান্য যে অন্তঃপরজীবী রূপে যারা একটা প্রাণীর জীব দেহের মধ্যে বাস করে, তারা তো আর বহিঃ পরিবেশ থেকে অক্সিজেনটা পায় না, ঠিক আছে। তো তাদের সেই জন্য তাদের জীবনটাও সেরকমভাবে তৈরি হয়েছে যে তাদের শক্তি উৎপন্ন করার জন্য কিন্তু ফ্রি অক্সিজেনের প্রয়োজন হয় না, সেই জন্য তারা হচ্ছে কি অবায়ুজীবী জীব। তাহলে এই দুটো বোঝা গেল। তাহলে এই দুটো পদ্ধতিতে এদের ক্ষেত্রে শক্তি উৎপন্ন হওয়ার জন্য অক্সিজেনটা দরকার হয়, এদের ক্ষেত্রে হয় না, এদের হয় না। তো সেই জন্য কি মুক্ত অক্সিজেনের উপস্থিতি অর্থাৎ বায়ুজীবী জীবে, অথবা অনুপস্থিতি অর্থাৎ সেটা আমরা কি বুঝে নেব, অবায়ুজীবী জীবের ক্ষেত্রে।
তাহলে এই দুটো অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে কি হবে, এই যে খাদ্যটা, যদি অক্সিজেন থাকে তাহলে খাদ্যটা কি হবে, সম্পূর্ণ জারণ হবে। আর যারা অবায়ুজীবী জীব তাদের ক্ষেত্রে কি আংশিক রূপে খাদ্যটা জারণ হবে। এবার যদি সম্পূর্ণ জারণ হয় তাহলে আমরা শক্তিটা কি পাবো, বেশি পাবো। আর যদি আংশিক রূপে জারিত হয় তাহলে শক্তিটা আমরা তুলনামূলক কম পাবো। এবার কি সম্পূর্ণরূপে বা আংশিক রূপে জারিত হয়ে কি করবে, গতিশক্তি বা তাপ শক্তি রূপে মুক্ত হবে। ঠিক আছে, তার মানে কি এই যে শক্তিটা মুক্ত হবে সেই শক্তিগুলো দিয়েই আমরা আবার আমাদের বিভিন্ন যে জৈবনিক কাজকলাপ, চলন গমন, হাঁটা চলা, যা খুশি আমরা কাজ করি, যে যার মানে যার শক্তি দ্বারা, সেইটা হবে মুক্ত হবে। আর কি হবে, যে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হবে সেটা আবার আমরা মানে নিঃশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে বহিঃপরিবেশে ত্যাগ করে দেব। তাহলে এই গোটা প্রসেসটা হচ্ছে আমার কোষীয় শ্বসন। অর্থাৎ এক কথায় হচ্ছে, আমরা যদি বায়ুজীবী জীবের ক্ষেত্রে ধরি তাহলে আমরা অক্সিজেনটা নিলাম, তারপর অক্সিজেনটা কিভাবে আমাদের কোষের খাদ্যটাকে জারিত করলো এবং শক্তি, আর তার সাথে কি উৎপন্ন করলো, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করলো। আর সেই কার্বন ডাইঅক্সাইডটা আমরা আবার নিঃশ্বাসের মাধ্যমে বাইরে ত্যাগ করে দিলাম। তাহলে এই হয়ে গেল কোষীয় শ্বসন। এবার হচ্ছে যে আরেকটা টার্ম, সেটা হচ্ছে যে শ্বসন বস্তু। শ্বসন বস্তু কাকে বলবো, শ্বসন বস্তু হচ্ছে সেই বস্তু যেটা জারিত হয়ে আমরা শক্তি পাবো। ঠিক আছে, সেই খাদ্যবস্তু যেটা জারিত হয়ে আমরা কি করব, আমাদের জীবদেহের বাঁচার জন্য প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করব। তাহলে শ্বসন বস্তু আমরা খাদ্য হিসেবে কি খাই, কার্বোহাইড্রেট বা শর্করা খাই, তাই তো। তাহলে কার্বোহাইড্রেট হতে পারে, প্রোটিন হতে পারে, ফ্যাট হতে পারে, এগুলো সবই হচ্ছে কি শ্বসন বস্তু। তো এবার আমরা যখন এই কোষীয় শ্বসনের যে ভাগগুলো পড়বো তখন আমরা কি কার্বোহাইড্রেটটাই মেন, কার্বোহাইড্রেট বা শর্করা। তো এই কার্বোহাইড্রেট বা শর্করার যে সব থেকে সরল রূপ সেটা কি, গ্লুকোজ। তো সেই গ্লুকোজটা আমরা মূলত খাদ্যবস্তু হিসেবে বা শ্বসন বস্তু হিসেবে আমরা কি নিয়ে আলোচনা করব, সব থেকে সরলতম শর্করা বা কার্বোহাইড্রেট গ্লুকোজটা কিভাবে জারিত হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। এবার আর একটা জিনিস আমাদের ছোট্ট আছে, সেটা হচ্ছে যে দহন আর শ্বসনের পার্থক্য। দহন মানে কি, আমরা জানি যে কোনো একটা কিছু পোড়ানো, ঠিক আছে। তো শ্বসন দহনের পার্থক্য আমরা যদি কিছু মিল আর কিছু অমিল দেখব। মিল কি, মিল যেটা সেটা হচ্ছে শ্বসন এবং দহন দুটো পদ্ধতিতেই কি হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে, আর কিছু পরিমাণ তাপ উৎপন্ন হয়। এই তিনটে হচ্ছে মিল। আর অমিল অনেক কটা আছে, সেটা কি, আমরা দহনটা কিন্তু কখনো আমরা অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটাতে পারবো না। ঠিক আছে, আমি এখানে লিখছি না, বই লেখা আছে। তাহলে আমরা যদি একটা পুরো বন্ধ ঘরে যেখানে কোনো অক্সিজেন নেই সেখানে যদি আমরা অক্সিজেন ফ্রি কোনো প্লেসে যদি আমরা আগুন ধরাতে চাই সেখানে কিন্তু আগুন ধরবে না। কিন্তু আমরা শ্বসনটা কি দেখলাম, যে অক্সিজেনের অনুপস্থিতিতেও আমরা দেখলাম যে শ্বসনটা হতে পারে। আর কি মেন যেটা, সেটা হচ্ছে শ্বসনটা কি একটা জৈবনিক প্রক্রিয়া, আর দহনটা কি টোটালি অজৈব একটা প্রক্রিয়া। আর কি, বা আমরা বলতে পারি এটা একটা ভৌত প্রক্রিয়া। আর কি, শ্বসনের জন্য শ্বসনটা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ বিভিন্ন যে উৎসেচকের প্রভাবে আমরা শ্বসনটাকে বা আমাদের শরীরে শ্বসনটা নিয়ন্ত্রিত হয়। কিন্তু দহনটা একবার আমরা আগুন জ্বালিয়ে দিলে সেই দহন প্রক্রিয়াটা কিন্তু আমরা আর কন্ট্রোল করতে পারবো না। ঠিক আছে, আর কি, শ্বসনে কিন্তু যে পরিমাণ শক্তিটা বেরোয় আর কি শ্বসনের পরে, সেটা কিন্তু দহনের তুলনায় অনেকটা কম। ঠিক আছে, আর শ্বসনে যেটা হয় সেটা হচ্ছে এটিপি রূপে আমরা শক্তিটাকে সঞ্চিত করতে পারি, কিন্তু দহনে একটা পরিবেশের মধ্যে যখন আমরা কোনো কিছু জ্বালিয়ে আগুন ধরাই তখন কিন্তু সেই শক্তিটা আমরা সঞ্চয় করতে পারি না।
আর কি যে দহনে তাপও উৎপন্ন হয়, আলো উৎপন্ন হয় আমরা জানি, কিন্তু শ্বসনের ক্ষেত্রে কোনো রকম আলো আমাদের শরীরে উৎপন্ন হয় না, শুধুমাত্র তাপ উৎপন্ন হয়, কিন্তু সেটাও অনেকটা কম, দহনের তুলনায় অনেকটা কম। তো সেই কারণে অনেক সময় কি বলা হয়, শ্বসনটাকে কি বলা হয়, মৃদু বা নিয়ন্ত্রিত দহন। ঠিক আছে, মৃদু কারণ দহনের তুলনায় অনেক কম তাপ উৎপন্ন হয়, অনেক কম নিয়ন্ত্রিত হয়, সেই জন্য এটাকে মৃদু এবং নিয়ন্ত্রিত দহন বলা হয়। আর একটা জিনিস, এই যে শ্বসনটাকে আমরা কি বলবো, অপচিতি বিপাক। কেন বলবো, কারণ হচ্ছে শ্বসনে কি হচ্ছে, শ্বসনে যে গ্লুকোজটা আমরা খাচ্ছি, সেই গ্লুকোজটা, শ্বসন বস্তু গ্লুকোজটা থেকে আমরা কি উৎপন্ন করছি, সরল যৌগ, কার্বন ডাইঅক্সাইড, জল, এগুলো উৎপন্ন করছি। অর্থাৎ কি হচ্ছে, যে একটা খাদ্যবস্তু জারিত হয়ে সরল খাদ্য উৎপন্ন করছে, ফলে কি হচ্ছে, জীবদেহের শুষ্ক ওজন হ্রাস পাচ্ছে। সেই জন্য শ্বসনটাকে কি বলা হয়, অপচিতি বিপাক। আমরা জানি যে বিপাক দু ধরনের, উপচিতি আর অপচিতি। তো উপচিতি বিপাক যেমন সালোক সংশ্লেষে কি একটা গ্লুকোজ, সরল যৌগ যুক্ত হয়ে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, তো সেই জন্য সালোক সংশ্লেষটা কি উপচিতি বিপাক। কিন্তু সেখানে কি শ্বসনে কি দেখছি, যে গ্লুকোজটা আবার ভেঙে গিয়ে শক্তি উৎপন্ন করছে এবং সরল যৌগ কার্বন ডাইঅক্সাইড বা এগুলো উৎপন্ন করছে, সেই জন্য এটার নাম হচ্ছে অপচিতি বিপাক। তো এবার আমরা এই যে কোষীয় শ্বসন, তার কয়েকটা টাইপস পড়ব। তাহলে কোষীয় যে শ্বসন, গোটা যে সেলুলার রেসপিরেশনটা, সেটা মূলত তিনটে পদ্ধতিতে হয়। 1 নম্বর হচ্ছে সবাত শ্বসন, 2 নম্বর অবাত শ্বসন, আর হচ্ছে সন্ধান। তো প্রথমে আসি সবাত শ্বসনে। সবাত শ্বসনের ডেফিনেশনটা যদি আমরা দেখি, অর্থাৎ সবাত শ্বসনের নামটা যদি আমরা ভাঙি, তাহলে সবাত, অর্থাৎ বাত মানে এখানে বলা হচ্ছে বায়ু। ঠিক আছে, তাহলে বায়ু অর্থাৎ অক্সিজেন, কারণ আমরা প্রকৃতি থেকে অক্সিজেন নিচ্ছি, তাহলে সবাত মানে হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে। তাহলে হচ্ছে যে কোষীয় শ্বসন পদ্ধতিতে তাহলে অক্সিজেনের উপস্থিতি কাদের লাগে, বায়ুজীবী জীবের লাগে। আর কি বলেছি, যে অক্সিজেনের উপস্থিতি, যখনই অক্সিজেনটা আসবে না, তখন খাদ্যবস্তুটা কি হবে, সম্পূর্ণরূপে জারিত হবে, সম্পূর্ণরূপে জারিত হবে। দিয়ে কি উৎপন্ন করবে, জল উৎপন্ন করবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। আর কি হবে, যে খাদ্য থেকে যে শক্তি, যেহেতু সম্পূর্ণ জারণ হচ্ছে, তাই জন্য যতটা খাদ্য থেকে শক্তি পাওয়া যায় ততটাই পাবে। তো এই সবাত শ্বসনের একটা সামগ্রিক রাসায়নিক বিক্রিয়া দ্বারা আমরা এই টোটাল সবাত শ্বসনটাকে মানে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, সেটা হচ্ছে কি C6H12O6, আমরা বললাম যে আমরা শ্বসন বস্তু হিসেবে কি সবচেয়ে সরলতম যে শর্করা গ্লুকোজটা ধরবো, তো সেটা কি হচ্ছে, এই গ্লুকোজের সাথে 6 অণু অক্সিজেন থাকছে। ঠিক আছে, সেটা বিভিন্ন উৎসেচকের, এখানে কোনো উৎসেচক স্পেসিফিক লিখতে পারবো না, বিভিন্ন উৎসেচকের প্রভাবে কি হবে, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু জল উৎপন্ন করবে, তার সাথে যেটা মেন ফ্যাক্টর 686 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন করবে। এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য, টোটাল সবাত শ্বসনের উদ্দেশ্য, যে এই হিউজ পরিমাণ 686 কিলো ক্যালোরি তাপ শক্তি আমি কোথা থেকে পাবো, সবাত শ্বসন থেকে পাবো। অর্থাৎ 1 গ্রাম যদি আমরা গ্লুকোজ ভাঙি, অর্থাৎ সবাত শ্বসনের মাধ্যমে জারিত হয়, তাহলে আমরা কত শক্তি পাবো, 686 কিলো ক্যালোরি শক্তি আমরা পাবো। এখন এই যে টোটাল একটা ইকুয়েশন লিখলাম, ব্যাপারটা কিন্তু অতটা সহজ নয়। টোটাল সবাত শ্বসন প্রক্রিয়াটা 3টে পর্যায়ে সম্পন্ন হয়, সেগুলো কি, নাম্বার 1 হচ্ছে গ্লাইকোলাইসিস, নাম্বার 2 ক্রেবস চক্র, আর নাম্বার 3 কি, প্রান্তীয় শ্বসন। তো গ্লাইকোলাইসিস মানে কি,
গ্লাইকো অর্থাৎ গ্লুকোজ থেকে বলা হচ্ছে, আর লাইসিস মানে হচ্ছে ভেঙে যাওয়া। তো এই গ্লাইকোলাইসিস পদ্ধতিতে কি হয়, এই যে গ্লুকোজটা একদম ইনিশিয়াল যে প্রোডাক্ট হিসেবে আমরা যেটা ইনিশিয়াল যেটা লাগছে সেটা হচ্ছে গ্লুকোজ। তো সেই গ্লুকোজ থেকে কি উৎপন্ন হয়, গ্লুকোজটা লাইসিস হয়ে অর্থাৎ ভেঙে গিয়ে কি করে, পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। ঠিক আছে, পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। তো গ্লুকোজটা আমরা কি জানি যে 6 কার্বন যুক্ত, আর পাইরুভিক অ্যাসিডটা 3 কার্বন যুক্ত, সেই জন্য একটা গ্লুকোজ অণু থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। তো এই যে গ্লাইকোলাইসিস বলছি, এই যে এই তিনটে, এগুলো আমরা পরে আরেকটু ডিটেলে পড়বো। তো একটু যেটা বলে রাখি সেটা হচ্ছে গ্লাইকোলাইসিসে তাহলে আমরা দেখলাম গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হলো। তো এরপর এই পাইরুভিক অ্যাসিডটা ক্রেবস চক্রে যাবে, তারপর সেখান থেকে প্রান্তীয় শ্বসন হয়ে আমার লাস্ট অফ অল এই 686 কিলো ক্যালোরি তাপশক্তিটা উৎপন্ন করবে। কিন্তু এই যে ফার্স্ট ফেজটা, দ্যাট মিনস গ্লাইকোলাইসিস, সেটা কিন্তু এই সবাত শ্বসন, অবাত শ্বসন, সন্ধান সকলের একটা কমন পর্যায় কিন্তু গ্লাইকোলাইসিস, অর্থাৎ প্রথমে এই গ্লুকোজটা ভাঙবে। ঠিক আছে, প্রত্যেকের ক্ষেত্রেই এই তিনটে, প্রত্যেকের ক্ষেত্রে শ্বসন বস্তু কি, গ্লুকোজ, সেই জন্য গ্লুকোজটাকে ফার্স্টে ভাঙতেই হবে। তো সেই জন্য এই তিনটে পর্যায়ের, তাহলে যদি বলে কোষীয় শ্বসনের সমস্ত পর্যায়ের সাধারণ পর্যায় কি, সেটা কিন্তু হবে গ্লুকোজ। আর এই যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হলো, সেই পাইরুভিক অ্যাসিডটা যদি ক্রেবস চক্র প্রান্তীয় শ্বসন কমপ্লিট করে 686 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন করে, তখন সেই টোটাল প্রসেসটাকে আমরা কি বলবো, সবাত শ্বসন। আর যদি এই পাইরুভিক অ্যাসিডটা অন্য কিছু তৈরি করে, তখন আমরা কি বলবো, অবাত শ্বসন বা সন্ধান আমরা তখন বলবো। তাহলে এটা ভালো করে মনে রাখতে হবে যে প্রত্যেকেরই ফার্স্ট কি হয়, প্রত্যেকটা শ্বসন প্রক্রিয়ারই ফার্স্ট স্টেপ হচ্ছে আমার কি, এই গ্লাইকোলাইসিস অর্থাৎ গ্লুকোজ ভেঙে যাওয়া। তো এই গ্লাইকোলাইসিস ইটসেলফ, গ্লাইকোলাইসিস পদ্ধতিটাতে কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না। সেই জন্য এইটা কি হয়, এটা মানে অবাত শ্বসনেও এটা সাধারণ পর্যায়, সন্ধানেও সাধারণ পর্যায়। ঠিক আছে, শুধুমাত্র গ্লুকোজ থেকে যে পাইরুভিক অ্যাসিড হবে, এটা কি, এটা একটা অ্যানারোবিক প্রসেস, মানে এটাতে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না। তারপর ক্রেবস চক্র প্রান্তীয় শ্বসনে গিয়ে অক্সিজেনটা প্রয়োজন হচ্ছে। তাহলে এই গেল আমার সবাত শ্বসন। এই যে স্টেপসগুলো কোথায় কি হয় সেগুলো আমরা ডিটেলে পরে পড়বো। তাহলে আমরা ইন জেনারেল যদি দেখি যে সবাত শোষণ কোথায় হয়, তো সবাত শোষণ আমরা কি বললাম যে একদম এককোষী অ্যামিবা থেকে শুরু করে বহুকোষী উন্নত যে সমস্ত প্রাণী বা উদ্ভিদ কোষ আছে, সমস্ত উন্নত কোষের ক্ষেত্রে বা এককোষী যে অ্যামিবা আছে তাদের ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা সজীব কোষে এই সবাত শ্বসনটা মানে সবাত শ্বসনটা সম্পন্ন হয়। যারাই বায়ুজীবী জীব তাদের ক্ষেত্রে এই সবাত শ্বসনের পদ্ধতিতেই কি হয়, শক্তিটা উৎপন্ন হয়। তাহলে এটা আমাদের হয়ে গেল। নেক্সট আমাদের কি আছে, অবাত শ্বসন। তাহলে অবাত শ্বসনে আমরা নামটা দেখে বুঝতে পারছি, অবাত, বাত মানে বললাম বায়ু, তাহলে অর্থাৎ হচ্ছে অনুপস্থিতিতে। তাহলে অবাত শ্বসনে আমরা কি বলবো, যে আমাদের মুক্ত অক্সিজেন কিন্তু লাগবে না, মুক্ত অক্সিজেন লাগবে না। কিন্তু এই পদ্ধতিতে কি হয়, মুক্ত অক্সিজেন লাগে না, কিন্তু কোথা থেকে, এটাতেও কিছুটা অক্সিজেনের দরকার হয়, কিন্তু সেই অক্সিজেনটা কে দান করে, সেই অক্সিজেনটা দান করে, ধরে নিলাম আমরা একটা যৌগ, সেটা কি ধরলাম, নাইট্রেট ধরলাম, নাইট্রেট মূলক। তাহলে এই যে নাইট্রেট মূলকে একটুখানি অক্সিজেন আছে, তো সেই অক্সিজেনটা কি করে, এই অবাত শ্বসনের শ্বসন ক্রিয়ায় কাজে লাগে। তো অর্থাৎ কি হচ্ছে, এখানে মুক্ত, যেরকম সবাত শোষণে আমরা একদম 6 অণু অক্সিজেনই পেলাম, কিন্তু অবাত শোষণে কি হবে, মুক্ত অক্সিজেনের দরকার হবে না। অর্থাৎ অন্য কোনো যৌগ থেকে অক্সিজেনটাকে কিছুটা হলেও নিয়ে সেই শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন হবে। তাহলে আমরা সংজ্ঞাটা দেখে নিই।
তাহলে কি যে অবাধ শোষণে বলেছি যে অবায়ুজীবী জীব অর্থাৎ যাদের শক্তি উৎপন্নর জন্য কি অক্সিজেনটা দরকার হচ্ছে না, তাহলে সেখানে কি হচ্ছে যে মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে বা কি হয় যে অক্সিজেন যুক্ত যে যৌগ সেইখানকার অক্সিজেন, যেরকম নাইট্রেট থেকে বললাম সেই অক্সিজেন যুক্ত এটা একটা যৌগ, সেখানকার অক্সিজেন নিয়ে কি হবে, সেই জন্য মুক্ত অক্সিজেন যেহেতু থাকবে না সেই জন্য খাদ্য বস্তুটা কি হবে বা শ্বসন বস্তুটা কি হবে, আংশিকভাবে জারিত হবে। ঠিক আছে, আংশিক জারিত হয়ে, এখানে অবশ্যই আংশিক লিখতে হবে, আংশিক জারিত হয়ে কি হবে, আংশিক শক্তির নির্গমন ঘটবে। অর্থাৎ সবাত শ্বসনে যে হিউজ পরিমাণ শক্তিটা পেয়েছিলাম না আমরা 686 কিলো ক্যালোরি, কিন্তু অবাত শ্বসনের ক্ষেত্রে কিন্তু খাদ্যটা যেহেতু সম্পূর্ণ জারণই হবে না সেজন্য সম্পূর্ণ শক্তি কিন্তু আমরা পাবো না, সেজন্য আমরা কি পাবো, আংশিক কিছু অল্প পরিমাণ শক্তি পাবো। তাহলে আমরা যদি অবাত শ্বসনটাকে টোটালটাকে একটা একই রকম ভাবে এরকম একটা ইকুয়েশনের দ্বারা বোঝাতে চাই, তাহলে এখানেও কি হবে C6H12O6, ঠিক আছে, যেটা আমাদের হচ্ছে গ্লুকোজ। তো এখানে আমরা যেহেতু মুক্ত অক্সিজেনটা এখানকার 6 অণু যে মুক্ত অক্সিজেন সেটা তো আমরা এখানে পাবো না, সেখানে আমরা কি লিখবো, 12 অণু এই নাইট্রেট মূলকটা লাগবে, কারণ এটা একে অক্সিজেন সাপ্লাই করবে। তো এটাও বিভিন্ন উৎসেচকের দ্বারা কি হবে 6CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে, 6 অণু কি করবে, জল উৎপন্ন করবে, সাথে কি করবে, এই যে নাইট্রেট থেকে আমরা একটা বাই প্রোডাক্ট হিসেবে নাইট্রোজেন ডাইঅক্সাইড বা নাইট্রাইট পাবো। ঠিক আছে, এই যে নাইট্রেটটা এখানে নাইট্রাইট হয়ে যাবে। আর কি পাবো, এখানে শক্তি কতটা পাবো, শক্তি আমরা পাবো হচ্ছে মাত্র 50 কিলো ক্যালোরি। তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে এখানে সবাত শোষণ হলো, অক্সিজেন ছিল বলে খাদ্যটা বা গ্লুকোজটা সম্পূর্ণরূপে জারিত হলো এবং আমরা একটা হিউজ পরিমাণ শক্তি পেলাম, কিন্তু এই অবাধ শোষণের ক্ষেত্রে কিন্তু আমাদের শক্তির পরিমাণটা অনেকটা, মানে প্রায় 1/10 বা তারও কম হয়ে গেল। তাহলে এই হচ্ছে অবাধ শোষণ। তাহলে অবাধ শোষণটা কোথায় হয়, অবাধ শোষণটা আগেই বলেছি অবায়ুজীবী জীবের ক্ষেত্রে। তো সেটা কোথায় হতে পারে, ইস্ট বা মনোসিস্টিস যে প্রোটোজোয়া আছে, ঠিক আছে, তাহলে কোথায় ইস্ট বা কিছু প্রোটোজোয়া, আর কোথায় মেনলি হচ্ছে ব্যাকটেরিয়া। ঠিক আছে, ব্যাকটেরিয়া অর্থাৎ ব্যাকটেরিয়া, তো সেগুলো কি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া বা মিথেন ব্যাকটেরিয়া, সালফার ব্যাকটেরিয়া, অর্থাৎ যে সমস্ত জীবগুলো কোনো একটা জীবের মধ্যে অন্তঃপরজীবী রূপে বাস করে। অন্তঃপরজীবী হলে কি ওরা মুক্ত অক্সিজেনটা নিতে পারে না, তো তাদের ক্ষেত্রে কি হয়, এই অবাধ শোষণ হয়, খাদ্যটা আংশিক জারিত হয় আর ওই জন্য ওদের কম শক্তি উৎপন্ন হয়। এবার একটা জিনিস, আমরা যে যত উন্নত হবে না তাদের ক্ষেত্রে কি হবে, শক্তিটাও বেশি দরকার হবে। আমাদের ক্ষেত্রে 686 কিলো ক্যালোরিটা দরকার হচ্ছে, আমরা কত, আমাদের সারা দেহটা কত বড়, কিন্তু সেখানে একটা ব্যাকটেরিয়া বা একটা ইস্ট তাদের কি এত শক্তিরও প্রয়োজন হয় না, তো সেই জন্য ওদের অবাধ শোষণ দিয়েই কাজটা চলে, বেশি দরকার হবে, সেই জন্য তাদের ক্ষেত্রে সবাধ শোষণটা হয়। এরপরে আমরা লাস্ট যেটা আছে সেটা হচ্ছে সন্ধান। তো এই সন্ধান বা ফার্মেন্টেশন ইংলিশে বলা হয়, তো এটাও না কিছুটা অবাধ শোষণের মতনই। এখানে কি হচ্ছে, অবাধ শোষণে যেমন কিছুটা আমার কোনো একটা অক্সিজেনযুক্ত যৌগ থেকেও কিছুটা অক্সিজেনের দরকার হচ্ছিল, কিন্তু সন্ধান প্রক্রিয়ায় কোনো রকম অক্সিজেনের প্রয়োজন হবে না। তাহলে প্রথমেই কি হবে, প্রথমেই কিন্তু গ্লাইকোলাইসিসটা হবে, অর্থাৎ গ্লুকোজটা ভাঙবে। তাহলে সন্ধান প্রক্রিয়াতেও কি হবে, গ্লুকোজটা ভাঙলো, গ্লুকোজ ভেঙে কি বললাম, গ্লাইকোলাইসিসে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হলো। তাহলে এখানেও কি হবে, যে গ্লুকোজটা ভাঙবে, ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করবে। তো তারপরে কি হবে, সেই পাইরুভিক অ্যাসিডটা থেকে উদ্ভিদ যদি হয় তাহলে একরকম হবে, প্রাণী যদি হয় তাহলে একরকম হবে, দিয়ে দুটো আলাদা আলাদা প্রোডাক্ট তৈরি করবে। আর কিছুটা শক্তি তো উৎপন্ন করবেই, যেহেতু শ্বসন, শক্তি উৎপন্ন হবেই, কিন্তু সেটার পরিমাণ অনেক কম, কারণ হচ্ছে এই পদ্ধতিতে অক্সিজেন নেই আর খাদ্যবস্তুটা আংশিক জারিত হচ্ছে। তাহলে প্রথমে আমরা একটু সংজ্ঞাটা বুঝে নিই।
তাহলে এখানেও ব্যাপারটা একই, যে খাদ্যবস্তুটা আংশিকভাবে জারিত হবে আর সেই জন্য কি হবে, যে শক্তিটা আংশিক নির্গমন ঘটবে। তাহলে এখন বলেছিলাম যে প্রত্যেকটারই ফার্স্টে কি হবে, গ্লাইকোলাইসিস হবে, অর্থাৎ C6H12O6 এই গ্লুকোজ থেকে ফার্স্টে কি হবে, আমার পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। পাইরুভিক অ্যাসিড মানে হচ্ছে CH3COCOOH, এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের সংকেত। তো এখানে দেখছি আমরা কি 3টে কার্বন যুক্ত, আর এটা কি 6টা কার্বন যুক্ত, তাহলে এটা আমার 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। এই পদ্ধতিটাই আমার গ্লাইকোলাইসিস। এইটা একটা 10 স্টেপ প্রসেস, গ্লাইকোলাইসিস ওগুলো আমরা পরে পড়ব। তো এখানে অর্থাৎ বিভিন্ন, এটা কিন্তু একটা স্টেপ নয়, এখানটায় অনেকগুলো স্টেপ একসাথে হয়ে এই গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিডটা উৎপন্ন হচ্ছে। তাহলে বিভিন্ন উৎসেচকের প্রভাবে আমার এই পাইরুভিক অ্যাসিডটা উৎপন্ন হলো, ঠিক আছে। এইবার এই পাইরুভিক অ্যাসিডটা উদ্ভিদ দেহে একরকম প্রোডাক্ট করবে আর প্রাণী দেহে আর একরকম প্রোডাক্ট করবে। কি হবে, যদিও উদ্ভিদ দেহে যায়, এই পাইরুভিক অ্যাসিডটা যদি উদ্ভিদ দেহে থাকে, তাহলে উদ্ভিদ দেহ অর্থাৎ ইস্ট, ঠিক আছে, ইস্ট উদ্ভিদ দেহ, তাহলে ইস্ট থেকে একটা উৎসেচক বেরোবে, তার নাম হচ্ছে জাইমেজ উৎসেচক, ঠিক আছে। তাহলে সেই জাইমেজ উৎসেচকটা এই পাইরুভিক অ্যাসিডটাকে কিসে পরিণত করবে, জারিত করে, অফকোর্স জারিত করবে, জারিত করে উৎপন্ন করবে হচ্ছে ইথাইল অ্যালকোহল C2H5OH, ঠিক আছে। তাহলে জাইমেজ উৎসেচকের প্রভাবে এটা কি উৎপন্ন হলো, ইথাইল অ্যালকোহল, ঠিক আছে, ইথাইল অ্যালকোহল। তাহলে এটা কাদের ক্ষেত্রে, এটা উদ্ভিদের ক্ষেত্রে অর্থাৎ ইস্টের ক্ষেত্রে। তো তাহলে কি উৎপন্ন হলো, ইথাইল অ্যালকোহল উৎপন্ন হলো। সেই জন্য এই কোহল আছে ইথাইল অ্যালকোহল, সেই জন্য এই প্রক্রিয়াটার নাম দেয়া হয়েছে কি, কোহল সন্ধান, ঠিক আছে। তাহলে বোঝা গেল। এখানে আরেকটু বলে নি, এইখানে দেখো পাইরুভিক অ্যাসিডে কি আছে, 3 কার্বনওয়ালা কম্পাউন্ড, তো আর এখানে আমরা কি দেখছি, ইথাইল অ্যালকোহল 2 কার্বনওয়ালা কম্পাউন্ড। তাহলে এখানে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে যদি 2 অণু ইথাইল অ্যালকোহল তৈরি হয়, তাহলে কি হবে, একটা করে কার্বন বেরিয়ে যাবে, তাহলে 2 থেকে 2 কার্বন বেরিয়ে যাবে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড হিসেবে বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে কি হবে, কার্বন ডাই অক্সাইড বেরোবে। তাহলে বোঝা গেল এখানে কি 1, 2, 3টে, তার মানে 3 2 6, ঠিক আছে। আর সেটা থেকে কি এলো, 2 2 4 আর 2 6, তাহলে মিললো। তাহলে প্রত্যেকটা ইথাইল অ্যালকোহল তৈরি হওয়ার সাথে সাথে কি হবে, কার্বন ডাই অক্সাইড রিলিজ হবে। তো এইটা উদ্ভিদের ক্ষেত্রে হয়, ইস্টের ক্ষেত্রে হয়, তাই জন্য এটা হচ্ছে কি কোহল সন্ধান। আর এটা যদি প্রাণী দেহে ঘটে, ঠিক এই পদ্ধতিটায় যদি প্রাণী দেহে থাকে, তাহলে এই যে পাইরুভিক অ্যাসিডটা আছে না, পাইরুভিক অ্যাসিডটা প্রাণী দেহ অর্থাৎ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, বিভিন্ন ল্যাক্টোব্যাসিলাস যে ব্যাকটেরিয়া আছে, কি বললাম, ল্যাক্টোব্যাসিলাস। তো সেই ল্যাক্টোব্যাসিলাস, সেই সব ব্যাকটেরিয়ার দ্বারা কি হবে, এই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার দ্বারা এই যে পাইরুভিক অ্যাসিডটা আছে, সেটা এখানে কি তৈরি করবে, ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে, CH3, ল্যাকটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3CHOH COOH, ঠিক আছে। তাহলে এটা 2 অণু উৎপন্ন করবে। তাহলে এটা কি, এটা দেখে না, এখানে হচ্ছে, এখানেও 3টে কার্বন, এখানে যেরকম 3টে কার্বন ছিল, এই ল্যাকটিক অ্যাসিডে কি 3টে কার্বন, সেই জন্য এই প্রসেসে কিন্তু কোনো কার্বন ডাই অক্সাইড রিলিজ হবে না, ভালো করে এটা বুঝতে হবে। তাহলে এখানে আমার কি তৈরি হলো, ল্যাকটিক অ্যাসিড তৈরি হলো। কাদের ক্ষেত্রে তৈরি হলো, প্রাণীর ক্ষেত্রে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। তো সেই জন্য এইটাকে আমরা কি বলবো, ল্যাকটিক অ্যাসিড সন্ধান, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, যে সন্ধানটা
দু রকম, টু টাইপস। একটা হচ্ছে কি কোহল সন্ধান, সেটা কার ক্ষেত্রে, ইস্ট অর্থাৎ উদ্ভিদ দেহে। আর একটা কি ল্যাকটিক অ্যাসিড সন্ধান, সেটা কার দেহে, প্রাণীর দেহে। তো এখন এই যে এই দুটো সন্ধান পদ্ধতি আছে না, এই সন্ধান পদ্ধতিগুলো কিন্তু এদের একটা অর্থনৈতিক গুরুত্ব আছে। কি গুরুত্ব আছে? একটা হচ্ছে ফার্স্টে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড সন্ধান। সেটা কি হয়, দুধের যে ল্যাকটোজ শর্করা থাকে, এই যে দুধ থেকে আমরা ছানা, পনির এইসবগুলো তৈরি করি, ছানা, পনির এসবগুলো তৈরি করি, দই, তো সেগুলোতে কি হয়, সেগুলোতে ওই ল্যাকটোজ শর্করাটা, দুধে যে শর্করা থাকে ল্যাকটোজ শর্করা, সেটা এই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার দ্বারা কি হয়, ল্যাকটিক অ্যাসিড, মানে এই যে এই সন্ধান, ল্যাকটিক অ্যাসিড সন্ধান পদ্ধতিতে দুধ থেকে দই, পনির, ছানা এগুলো উৎপন্ন হয়। তো এগুলো নিয়ে তো একটা ইন্ডাস্ট্রি, পুরো ডেয়ারি ইন্ডাস্ট্রি যেটা, সেটা তৈরি হয়েছে। তো সেই জন্য এটার একটা গুরুত্ব আছে। আর একটা কি, এই যে কোহল সন্ধান থেকে যে মদ জাতীয় যে সমস্ত পদার্থগুলো, অ্যালকোহল তৈরি হচ্ছে না, ইথাইল অ্যালকোহল, অর্থাৎ মানে মদ বা সুরা, এই সমস্ত ইন্ডাস্ট্রিতে এই সন্ধান প্রক্রিয়া লাগে। তাহলে দুটো, একটা হচ্ছে যে কোহল সন্ধান, এটা কি হচ্ছে বললাম যে অ্যালকোহল ইন্ডাস্ট্রিতে কাজে লাগছে। আর এই যে ল্যাকটিক অ্যাসিড সন্ধান, সেটা আমার কিসে কাজে লাগছে, সেটা হয়ে যাচ্ছে আমার যে ডেয়ারি ইন্ডাস্ট্রি, তাতে। এছাড়া আমরা যে পাউরুটি বেক করি, পাউরুটি, বিস্কুট যেগুলো তৈরি করি, বেকিং যে প্রসেসটা, সেইটাতে কি হয়, এই কোহল সন্ধান পদ্ধতিতে হয়। এই যে বেকিং করার ফলে যে মানে একটা ভাপ ধরে, ফুলে যায়, সেটা কেন হয়, এই যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হলো, এই কার্বন ডাইঅক্সাইডের জন্য ভাপ ধরে যায়, মানে দ্রবণটা গেঁজে ওঠে যেটা বলে, সেটা আসে মদ, তাড়ি, সেগুলোতে হয়। তো সেটা কেন হয়, এই কার্বন ডাইঅক্সাইডটা যে তৈরি হয়, সেই কার্বন ডাইঅক্সাইডটা থেকে ওই ফুলে ওঠা বা ফেঁপে যাওয়া ব্যাপারটা হয়। ঠিক আছে, তো এই গেল কোষীয় শ্বসনের যে টাইপসগুলো। এর পরের দিন আমরা ওই গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র এইগুলো নিয়ে আরেকটু ডিটেলে পড়বো। ঠিক আছে।